ওয়েলকাম XYZ বাংলা নিউজ। আপনারা দেখছেন XYZ বাংলা নিউজ। আমি আছি আপনাদের সঙ্গে এমডি ইসহক। সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ কি বলছেন সরাসরি শুনুন। দেখুন, বিজেপির কোনো নেতা, বিরোধী দলনেতা যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ, তিনি চান না। তো এটা তো সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের সরকার, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। কোথায় হচ্ছে? বিজেপির বৈঠকে। কে করছে? রাজ্য বিজেপির নেতৃত্ব করছে। এবং নরেন্দ্র মোদীর ওই যে স্লোগান, তার বিরোধিতা বিজেপির মধ্যে থেকে করা হচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো বারবার বলেছিলাম এটা ভুয়ো, এটা হচ্ছে না। এখন বিজেপির মধ্যে থেকেই সেটা নিয়ে নানা রকম ব্যঙ্গোক্তি বন্ধ করা, স্টপ করতে হবে, বন্ধ করতে হবে, খুব উগ্রভাবে বলা হলো, খুব কড়া করে বলা হলো এই স্লোগান চলবে না, বন্ধ করো। তো বিজেপি বুঝুক, সবকা সাথ সবকা বিকাশ এটা তো এমনিতেই ভাঁওতা। এখন যারা বলছেন রাজ্য বিজেপি, তারা আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, এই লাগাতার ভোটের হার, তার থেকে নজর ঘোরাবার জন্য, নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে। এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, বেঙ্গল বিজেপি তারা নরেন্দ্র মোদীর স্লোগানের খিল্লি ওড়াচ্ছে। তো বুঝবে বিজেপি। বিজেপি কি এখানে কোনো ডিসিপ্লিন বলে কিছু নেই? প্রধানমন্ত্রী একটা কথা বলছেন না, এটা তো যেখানে প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা করা হয় সেটা তো নিশ্চয়ই তাদের দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার। আমরা ওখান থেকে কিছু সূত্রে শুনলাম যে এই যে কথাটা, যে প্রধানমন্ত্রীর স্লোগানের বিরোধিতা করা হয়েছে, এটা নাকি সমালোচিত হয়েছে এবং কনসার্ন ব্যক্তিকে বলা হয়েছে ব্যাখ্যা দিতে, সেন্সার করে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং বলা হয়েছে দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করবেন না। যিনি বলেছেন বলে বকুনি খেয়েছেন, যিনি বলেছেন বলে একটু বকুনি খেয়েছেন, তাকে বলা হয়েছে আবার যাও সংবাদ মাধ্যমের সামনে বলো, ওভাবে বলতে চাইনি। কিন্তু যেটা বলা হয়ে গেছে সেটা তো আর মোছা যাবে না। নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতা, পুরোদস্তুর বিরোধিতা। আমরা যেটুকু শুনেছি বিজেপির ভেতর থেকেই তীব্র সমালোচিত হয়েছেন এবং তারপর সেন্সার করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে এক্ষুনি গিয়ে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা দিয়ে বলুন, ওইভাবে বলতে চাইনি। সেই জন্য কনসার্ন ব্যক্তি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। বিজেপির মধ্যে যে সাম্প্রদায়িক বিদ্বেষের ভাবনা, সেই ভাবনাটাকে কি সামনে আনলেন? এই যে কথাটা বলা হচ্ছে সংখ্যালঘু মোর্চা চাই না, এর মানে কি? ভারতবর্ষ গণতন্ত্র, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলিম, খ্রিস্টান এবং আরো কিছু সম্প্রদায় সংখ্যালঘু। সেই কারণে যে কোনো রাজনৈতিক দল তারা চেষ্টা করেন যে সংখ্যালঘু সেল রাখতে, যাতে সামাজিক একটা ভারসাম্যের প্রতিফলন থাকে। এটা একটা রীতি। সেখানে আমরা বারবার বলি বিজেপি সাম্প্রদায়িক দল, আমরা বারবার বলি বিজেপি উন্নয়নের কাজ করে না, বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে, উগ্র হিন্দুত্বের বিকৃত বিপণন করে। আজ এই যে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া উচিত, এই শব্দ ক্ষেপণটা প্রমাণ করে দিল বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি সংবিধানের স্পিরিটের বাইরে চলে, বিজেপি শুধু উগ্র হিন্দুত্বের কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। নেতৃত্বের বদল চাইছেন সৌমিত্র বা অর্জুন সিং, বলছেন যে ব্যর্থদের সামনে সারিতে আমরা দেখতে চাই। তো এটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। আমি তো বারবার বলছি
রাজ্য বিজেপির বৈঠক আর রাজ্য বিজেপির গোষ্ঠীবাজি, রাজ্য বিজেপির নেতৃত্ব তারাই ক্রিটিসাইজড হচ্ছেন, কিন্তু রাজ্য বিজেপি নেতৃত্বে যারা আছেন তারা কি করে সুফল দিতে পারেন? মানুষের সঙ্গে সম্পর্ক নেই, বাংলার উন্নয়নের সঙ্গে সম্পর্ক নেই, দিল্লি দেখিয়ে এজেন্সি দিয়ে অ্যারেস্ট করানোর পলিটিক্স, টাকা বন্ধ করার পলিটিক্স, ব্যক্তি আক্রমণের পলিটিক্স, কুৎসার পলিটিক্স। কারণ এই নেতৃত্বের যোগ্যতা নেই। বিজেপির রাজ্য নেতৃত্ব হচ্ছে তাদের দিয়ে সর্বোচ্চ চচ্চড়ি রাঁধা যায়, বিরিয়ানি হতে পারে না। বিজেপির রাজ্য নেতৃত্ব হচ্ছে চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল। তো চচ্চড়ি রাঁধার মেটেরিয়াল দিয়ে কি বিরিয়ানি হয় নাকি? তো বিজেপিকে কি করে সুফল দেবে এই নেতারা? তো দলের মধ্যে থেকে এই ধরনের কথা উঠবে তো স্বাভাবিক ব্যাপার। আজকে দলীয় বৈঠকে সুকান্ত মজুমদার বলেছেন যে ইডি সিবিআই কাউকে জেলখানায় ঢুকিয়ে দিয়ে ভোটে যেতে যায় না, সংগঠন। তো তারা মানুষের কাছে ক্ষমা চান, বাংলার মানুষের কাছে ক্ষমা চান। আমরা তো গোড়ার থেকে বলে আসছি, তোমাদের হাতে ইডি আছে, সিবিআই আছে, তোমরা বলে বলে অ্যারেস্ট করাচ্ছ। আগের দিন পৈশাচিক আনন্দ, কি ঔদ্ধত্য, এরপর ওর বাড়ি যাবে, এরপর ওর বাড়ি যাবে, তিহার পাঠাবো, এই ধরনের কথাগুলো তো বলা হয়েছে, সবাই বলেছেন, এবং সুকান্ত মজুমদারও বলেছেন। আজকে যিনি যাত্রাপালার বিবেকের ভূমিকায় অভিনয় করতে চাইছেন, সুকান্ত মজুমদার আজকে যাত্রাপালার বিবেক সাজছে, কিন্তু ওই তো কিছুদিন আগে পর্যন্ত খলনায়কের ভূমিকায় অভিনয় করেছে। আজকে বিবেক সাজবে কেন যাত্রাপালায়? সুকান্ত মজুমদার যাত্রাপালার বিবেক সাজছে, খলনায়কের ভূমিকায় ফেল করেছে, ফুস, হেরে গেছে। এখন এজেন্সি দিয়ে গ্রেপ্তার করে হয় না। আমরা কবে থেকে বলে আসছি এই কথাগুলো, আমরা কবে থেকে বলে আসছি। তখন হুমকি তো সুকান্ত মজুমদারও দিয়েছে, বিজেপির সব নেতৃত্ব দিয়েছেন, বলে বলে নিয়ে যাব, বলে বলে তুলব, দেখো না কি হয়, এত তারিখে হবে। তখন তো সুকান্ত মজুমদারের মুখে শোনা যায়নি যে এইভাবে জেতা যাবে না। তো সুতরাং বিলম্বিত বোধোদয়ের পর যাত্রাপালা বিবেক সাজেগো। একাধিক নেতা একাধিক রকমের বক্তব্য রাখছেন, যদিও সেন্ট্রাল ফোর্স তাদের মানে কেন্দ্রের এতে দেখা হতো। ইলেকশন কমিশন নিয়ে আপনারা বারবার অভিযোগ করেছেন। এই যে নেতৃত্বের মধ্যে যে পারস্পরিক বিরোধিতা, তাতে কি কোনো সময়ের জন্য এরা যে এই সরকার গঠন করার স্বপ্ন দেখে সেদিকের কোনো একটা ধাপে এগোতে পারে? এসব প্রশ্নই নেই, এগুলো সব। আমি আবারও বলছি, বিজেপি সরকার গঠন মানে মাসির যদি গোপ থাকতেন তবে এসব বলে ডাকতাম, এই নিয়ে কোনো আলোচনা হতে পারে না। বিজেপি একটা অদ্ভুত সার্কাস পার্টি, আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি, তার সঙ্গে আবার শুভেন্দু বিজেপি, সব মিলিয়ে গোষ্ঠীবাজি। কেউ গেছেন একটা কারণে, কেউ দল হাইজ্যাক করে নিয়েছে, কে আরএসএস এর, কে বাইরে থেকে। এই একেবারে ব্যর্থতার পর কাদা ছোঁড়াছুঁড়ি তুঙ্গে উঠেছে। ফলে যেগুলো প্রত্যাশিত, যেগুলো হয়, তো সেগুলোই হচ্ছে। দিলীপ ঘোষ 5 বছর মেদিনীপুরে সাংসদ থাকার পর যারা তাকে হারাবার জন্য তুলে অন্য জায়গায় এক্সপোর্ট করে দিল, রপ্তানি হারিয়ে দিল, তো দিলীপ ঘোষ কি তাদেরকে প্রেম বিলি করবেন নাকি? তো যা যা হওয়ার তাই তাই হচ্ছে। মুরলীধর সেন লেনের বিজেপি অফিসের বাইরে বিজেপি বাঁচাও, বিজেপির একাংশ বিক্ষোভ। দেখলাম, শুনলাম যে বিজেপি যারা নাকি ভোটের ফলাফল বিশ্লেষণ করতে নাকি রাজ্য কমিটি না কি কমিটি ওদের বসেছে, গরুর গাড়ির হেডলাইট, সারা পৃথিবীর সবাই জানে হারবে, কেন হারবে তাও জানে, তারপরে তাদের নাকি বসতে হয়। আবার সেই সময় ওখানে মুরলীধর সেন লেনের পুরনো অফিসের সামনে তারা আদি বিজেপি, তারা বলছেন তারা পুরনো বিজেপি কর্মী, তারা সম্মান পাচ্ছেন না, তাদের হাত থেকে সব নতুনরা নানা স্বার্থে এসে দল কেড়ে নিয়েছে, তারা নাকি দলকে বাঁচাতে চান। তারা আবার সেখানে ধর্ণা দিতে গেলে তাদের সঙ্গে আবার ওখানে কি অশান্তি হলো। এ তো একটা দুর্দান্ত, শীতকালে সাধারণত সার্কাস আসে, এ তো একেবারে জুলাই মাসে সার্কাস দেখাচ্ছে বিজেপি। অর্জুন সিং যা যা করেন সব বিস্ফোরকই হয়। বিস্ফোরক ব্যাপারটার সঙ্গে অর্জুন সিং এর খুব একটা আত্মিক সম্পর্ক আছে। আপনি বলছেন বিস্ফোরক কথা বলেছে, তো অর্জুন সিং এবং বিস্ফোরক এটা তো খুব কাছাকাছি কাছাকাছি। অর্জুন সিং বিস্ফোরক, অর্জুন সিং বিস্ফোরক, অর্জুন সিং বিস্ফোরক।
তো এখন বিস্ফোরণ ব্যাপারটা উনি হয়তো ভালো বোঝেন, তাই বিস্ফোরক কথা বলেন। দল বদল করতে করতে হেরেছেন, ফলে উনি ভালো বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে হার, কারা হারিয়ে দিল, সংগঠন নেই, এগুলো তো একেবারে আত্মোপলব্ধি যাকে বলে, যে গিয়ে হেরে সেটা বুঝেছেন। তো উনার অনুভূতির কথা উনি বলেছেন, সিনিয়র মানুষ, ফলে উনি বুঝেছেন যে সংগঠন নেই, শুধুমাত্র এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া দিয়ে বড় বড় কথা বলে কি আর টিকে থাকা যায়। ওনার যেটা মনে হয়েছে উনি সেটা বলেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, আমি বিরোধী দলনেতা, সংগঠনের কোনো পদে নেই। কিসের ইঙ্গিত বহন করতে চাইছেন? সংগঠনের দায়িত্ব ছাড়তে চাইছেন? যখন যে পদে আছেন বিরোধী দলনেতা, তখন যখন সর্বত্র গিয়ে আক্রমণ করেছেন তৃণমূলকে, কুৎসা করেছেন, সিবিআই ইডির হুমকি দিয়েছেন, তখন তলায় বিধিসম্মত সতর্কীকরণের মতো ওনার বলে দেওয়া উচিত ছিল, আমি কিন্তু শুধু বিরোধী দলনেতা, আমি কিন্তু দলের পদে নেই। তো বিধিসম্মত সতর্কীকরণটা যখন বলেননি, তাহলে সব দায় দায়িত্বটা তো নিতেই হবে, তো স্বাভাবিক ব্যাপার। বিজেপির হয়ে তিনি আক্রমণ করেছেন তৃণমূলকে, আক্রমণ করেছেন মমতা ব্যানার্জিকে, আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আক্রমণ করেছেন তৃণমূলের নেতা নেত্রীদের, বারবার সিবিআই ইডির কথা বলেছেন, বারবার তৃণমূল হারবে বলেছেন। তো ফলে এখন হঠাৎ ওই তলায় বিধিসম্মত সতর্কীকরণ, আমি এটা নই ওটা, ওটা নই এটা, এটা 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 দায় এড়ানোর চেষ্টা ছাড়া কোনো চেষ্টা নয়। যে সোনারপুরের তৃণমূল কর্মী জামাল সরকার, তার নামে নতুন নতুন অভিযোগ উঠছে, কাগজ সেগুলো মারধর, তার প্রাসাদের মতো বাড়ি, এই সমস্ত পাওয়া যায়। যা যা অভিযোগ এসছে, অভিযোগ যদি সত্যি হয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, বাকি দেখছে। কেউ যদি খারাপ কাজ করে থাকেন, তৃণমূল তো কোথাও প্রোটেকশন দিতে যাবে না। এত বড় দল, এত বড় রাজ্য, কোথায় কে, প্রচুর লোক ভালো কাজ করছেন, অত্যন্ত ভালো কর্মী নেতা সংগঠকরা তৃণমূলে রয়েছেন, বিচ্ছিন্নভাবে কেউ যদি কোনো বিতর্কিত ঘটনা বা খারাপ ঘটনার সঙ্গে জড়িত হন, নিশ্চিতভাবে দলও ব্যবস্থা নেবে, পুলিশ প্রশাসনও ব্যবস্থা নেবে। বলছি যে পাটুলি, শ্যাম্পুপুর বিভিন্ন জায়গাতে কাউন্সিলরদের আচরণ নিয়ে প্রশ্ন হচ্ছে, এবং গতকালের শ্যাম্পুপুরের ঘটনার পর স্থানীয়রা বলছে যে পেরেক ফুটতে গেলেও নাকি কাউন্সিলর টাকা দাবি করে বসছে। কোথাও কি গিয়ে পুরো এলাকাগুলোতে তৃণমূলের পিছিয়ে থাকার কারণ কি এদের ভূমিকা? এটা এইভাবে বলা খুব মুশকিল। বহু কাউন্সিলর আছেন, অত্যন্ত ভালো কাজ করেন, মানুষকে পরিষেবা দেন, মানুষ খুশি। এবং যেহেতু আমাদের যে পুরো এলাকায় ত্রিস্তরীয় যে জনপ্রতিনিধিত্ব আছে, অর্থাৎ নিচে পুরপিতা বা মানে কাউন্সিলর, তারপরে এমএলএ, তারপরে এমপি, ফলে মানুষ সবসময় কাউন্সিলরকে হাতের কাছে পান এবং যে কোনো দৈনন্দিন জীবনের প্রয়োজনে কাউন্সিলরকে পান। ফলে কাউন্সিলর ভালো কাজ করলে তার সুফল গোটা দল পায়, কাউন্সিলর তো নিশ্চিতভাবে সুনাম পাবেন। আবার কাউন্সিলর যদি অসংযত আচরণ করেন, তার কিছু দায় দায়িত্ব, বিড়ম্বনা, সেগুলো আবার দলের ঘাড়ে ফিরে আসে। ফলে কাউন্সিলরদের বা পঞ্চায়েত স্তরে যারা আছেন, তাদের নিশ্চিতভাবে উচিত এই ধরনের বিতর্কগুলো এড়িয়ে চলা। কুলতলির যে মূল অভিযুক্ত সাদ্দামকে এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, খুঁজছে। তা নিয়ে সুকান্ত মজুমদারের কটাক্ষ মুখ্যমন্ত্রীকে, উনি লন্ডন বানাবার কথা বলেছিলেন, এখন ইরাক বানিয়ে দিয়েছে। সুকান্ত মজুমদারকে বলবো যে ওই সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার, আর দেশের ব্যাংকগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যারা হাজার হাজার কোটি চুরি করে বাইরে বিদেশে চলে গেল, তাদের যে ধরে আনার কথা হয়েছিল, তো নরেন্দ্র মোদীর সরকার, সুকান্ত বাবুদের সরকার এখনো তাদের ধরে আনতে পারলো না কেন? এখানে তো একের পর এক ধরা পড়ছে, শাহজাহান থেকে শুরু করে ধরা পড়ছে, আজ না হলে কাল ধরা পড়বে, পালাবার চেষ্টা করবে, ধরা পড়বে। কিন্তু এটা বছরের পর বছরও এই ব্যাংক লুট করে যারা বিদেশে পালিয়েছে তাদেরকে ধরে আনতে পারলেন না। আগে সেই সব দেখুন। বিরোধীরা শক্তিশালী না হলে শাসকদের সংশোধন করার কেউ থাকে না, বলছেন সৌগত। সৌগত রায় সিনিয়র মানুষ, সিনিয়র লিডার, এবং নিশ্চিতভাবে গণতন্ত্রে বিরোধীদের পরিসর তো নিশ্চয়ই আছে। শাসক দল যে কোনো দলে, যে কোনো রাজ্যে, কেন্দ্রে, যেখানেই হোক, সেখানে বিরোধীরা যদি গঠনমূলক বিরোধিতা করে, সেটা তো শাসক দলকে মেদহীন রাখতে
নিশ্চিতভাবে সাহায্য করে, কিন্তু বিরোধী দলই যদি পচা গলা হয়, বিরোধী দলই যদি খারাপ লোকেদের আশ্রয় নেওয়ার আস্তাকুড় হয়ে যায়, সেক্ষেত্রে এই সাধারণ সমীকরণটা কাজ করতে পারে। বিরোধী দলনেতা বলছেন যে তৃণমূলকে জিতিয়েছে সিপিএম, সিপিআইএম, বিজেপি তৃণমূলের বিকল্প, তৃণমূল চুরি করে 46% আর আমরা ছাপ্পা না করে জল না মিশিয়ে 36%। এগুলো নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে এই ধরনের কথা। সিপিএম তো ভোট করেছে তৃণমূলের বিরুদ্ধে, সিপিএম ভোট করেছে তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানে গিয়ে বিজেপিকে সাহায্য করেছে, কারণ তৃণমূলের বিরুদ্ধে জেতার ক্ষমতা সিপিএম এর নেই। তাই সিপিএম নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার জন্য বহু জায়গায় তো বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি মানে এটা কি? বিজেপি মানে বিজেপি নয়। বিজেপির ভোট ক বছর আগের দেখুন কি ছিল। যেদিন থেকে সিপিএম এর ভোট কমেছে, রেকর্ড বুক বলছে, যেদিন থেকে সিপিএম এর ভোট কমছে বিজেপির ভোট বাড়ছে। তৃণমূলের তো ভোট কমেনি। সিপিএম তৃণমূলের উপর অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিজেপির হাত শক্তিশালী করে দিয়েছে। যে বিজেপি যে ভোট ব্যাংক আর যে সিটটার উপর বসে আছে, সামান্য বিধানসভায় বেড়েছিল আবার লোকসভায় কমেছে, যে কটা আছে এগুলো তো সিপিএম এর ভোট ব্যাংকটা নিয়ে তারপর। আমার একটা অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে গত দুটো অর্থবর্ষে দেখা যাচ্ছে 1 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত যে প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে, সেখানে ব্যক্তিগত আয়কর এসেছে 3,46,036 কোটি টাকা, কর্পোরেট কর 2,10,274 কোটি টাকা। মানে কর্পোরেট করের সংখ্যা দেখা যাচ্ছে কিন্তু কমেছে, এটা কি পুঁজিবাদীদের তোষণ? এটা কেন্দ্রীয় সরকারের আরো সতর্ক হওয়া উচিত, কারণ সাধারণ মানুষ কর দিচ্ছেন আর বড় কর্পোরেট সংস্থাগুলি কতটা কি দিচ্ছেন সেটা তো দেখতে হবে। যদিও সংখ্যার আনুপাতিক হারে তাদের সংখ্যা হয়তো কম হবে, কিন্তু তাদের পুঁজি তাদের হাতে বেশি, তাদের হাতে সম্পদ বেশি। যাদের হাতে সম্পদ বেশি, যাদের হাতে পুঁজি বেশি, সেই আনুপাতিক হারে করও বেশি হওয়া উচিত। সেখানে মধ্যবিত্ত, ব্যবসায়ী, চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ কর দিচ্ছেন, আর সেই কর বড় কর্পোরেট পুঁজিবাদীদের থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কোথাও গিয়ে কি বড় কর্পোরেট হাউস, যাদের হাতে দেশের অধিকাংশ আনুপাতিক হারের পুঁজিটা যাদের হাতে, তারা শতাংশে কম শতাংশের হতে পারে, কিন্তু পরিমাণগতভাবে পুঁজিটা যাদের হাতে, তো তাদের কি কর ছাড় হয়ে যাচ্ছে, তাদের কি কর কম দিতে হচ্ছে? এটা নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত। আপনি বলেছেন একটু আগে, তা বলছি, শুভেন্দু অধিকারী নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন, আমার টুইটও করছেন, বলছেন উনি বলতে চেয়েছেন যারা দেশকে ভালোবাসেন তাদের পক্ষে, যারা দেশকে ভালোবাসেন তাদের পক্ষে। এটা বকুনি খাওয়ার পর ওটা ভাব সম্প্রসারণ, এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ। প্রথমে যেটা বলার, নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার, নরেন্দ্র মোদীর স্লোগানকে ধূলিসাৎ করার, সেগুলো সব করার পর যখন পার্টি থেকে কড়াভাবে বলেছে যাও গিয়ে ব্যাখ্যা দাও, তারপর এর ভাব সম্প্রসারণ হচ্ছে। যা বলার বলা হয়ে গেছে, ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পারবেন কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। এখন বকুনি খেয়ে ভাব সম্প্রসারণ। প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবারে 21শে জুলাই বিশেষত্ব না, 21শে জুলাই এটা তো তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ, এবং এই যে জয়গুলি সেগুলি মা মাটি মানুষের জন্য উৎসর্গ করবেন নেত্রী, তো সেই জায়গাতেই তাই এটা তো একটা চিরাচরিত তৃণমূলের ক্যালেন্ডারের একটা ইম্পর্টেন্ট তারিখ। 1993 সালের সেই ভয়ঙ্কর গণহত্যা, তারপর থেকে 1994 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্রোত এই শহীদ দিবসটি পালন করে আসে। 29টি আসন পাওয়ার পর এবার কি বাড়তি উদ্দীপনা 21শে জুলাইকে ঘিরে থাকবে? 29টা আসন লোকসভায় মানুষ দিয়েছেন, তারপরে 4টি বিধানসভায় বাই ইলেকশনে জয় দিয়েছেন, ফলে নিশ্চিতভাবে কর্মীরা, নেতারা উজ্জীবিত আছেন। ফলে শহীদ তর্পণের পাশাপাশি এই জয়, সেগুলোর একটা বাড়তি উদ্দীপনা কাজ করছে। এই জয় নেত্রী উৎসর্গ করবেন মা মাটি মানুষের জন্য। পাশাপাশি আজ বাংলায় তৃণমূলের উন্নয়ন, সংগঠন, মানুষকে নিয়ে মামাটি মানুষের যে শক্তি, সেটা অক্ষুণ্ণ রাখা, আর বিজেপি এবং অন্যান্য বিরোধী দলগুলির যে কুৎসা, বঞ্চনা, চক্রান্ত, অপপ্রচার, এগুলোকে ব্যর্থ করে দেয়া। আর 3 নম্বর, দেশে এই
জনবিরোধী শক্তিকে সরিয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্বে বিকল্প সরকার প্রতিষ্ঠা করা, এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে এবারের পথ নির্দেশ করবেন আগামী দিন কিভাবে চলার মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 21শে জুলাই মঞ্চে কি বিজেপির কয়েকজন বিধায়ককে দেখা যাবে? জল্পনা চলছে যোগদানের কোনো সম্ভাবনা থাকছে অন্য দল থেকে? বিজেপি বিধায়ক দেখুন, বিজেপির থেকে দুজন নিশ্চিতভাবে যোগ দিতে চাইছেন এবং তাদের ইচ্ছা প্রকাশও করেছেন 21শে জুলাই তারা আসতে চান বা এরকম, এবং তারা সাংসদ। কিন্তু সে বিষয়টা নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তাছাড়া সরাসরি এলে সবে নির্বাচন হয়েছে, দলত্যাগ বিরোধী আইনে সেটা কি দাঁড়ায় সেগুলো ছাড়া তড়িঘড়ি কোনো ডিসিশন এখনই নেওয়া হচ্ছে না। তবে সেই দুজনকে বলা হয়েছে আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত বিজেপিতেই থাকতে। ওখানে কি আলোচনা হচ্ছে, কথাবার্তাগুলো টাইম টু টাইম জানাতে, পরে দেখা যাবে। তারা দুজন কি আজকে সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন? থাকার তো কথা, আমি কে ছিলেন না ছিলেন জানি না, কিন্তু তারা সেখানে থাকার কথা। মূলত কি তারা দক্ষিণবঙ্গের সাংসদ? আমি এ নিয়ে একটু কথা বলবো না। একাধিক বিজেপির বিধায়ক সাংসদ যোগাযোগে ছিলেন, কিন্তু আমি এটুকু জানি দুজন সাংসদ তারা একেবারে 21শে জুলাইয়ের মঞ্চে আসারই আগ্রহ প্রকাশ করেছিলেন। নেত্রীর কাছে না অভিষেকের কাছে, কার কাছে ইচ্ছা প্রকাশ করেছে? দুজনেই গোটা বিষয়টা জানেন। তো এখন সেটা আমরা কেউই এই বিষয়ে কোনো আলোচনা করছি না, কিন্তু দুজনেরই বিষয়টা জানার কথা, কারণ সিদ্ধান্ত তারাই নেবেন। এখন যেহেতু সদ্য জিতে আসা, ফলে ওনাদের মেয়াদ এখনো আছে, এখন বিজেপির হাতে স্পিকার, ফলে তাদের সদস্য পদ নিয়ে কি করবে না করবে, ফলে খুব তাড়াহুড়ো না করে ওনাদের বলা হয়েছে যে আপাতত বিজেপিতেই থাকুন, ভেতরে যা যা হচ্ছে, মিটিংয়ে যা যা হবে, দিল্লির মিটিংয়ে যা যা হবে, এগুলো জানাতে থাকুন, তারপর দেখছি। দল বিরোধী আইন তো মানে পশ্চিমবাংলাতেও রয়েছে, সেখানেও তো একাধিক বিধায়ক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। আরে সবের মধ্যে তফাৎ আছে, সমস্ত সব হাইলি টেকনিক্যাল সব আছে, কমা দাঁড়ি সেমিকোলনের তফাৎ আছে, সব কি আর এক হয়? নানা রকম তফাৎ আছে। অভিষেকের থাকা না থাকা নিয়ে নানা জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে 21শে জুলাই ধর্মতলায় সমাবেশ হবে। সাংসদ পর্যন্ত তাদের চলেও যায়, তারা ভোটে জিতে আসবেন তৃণমূলের টিকিট। আসবেন, সবে সদ্য ভোট গেছে তো, সেই জন্য কটা দিন আমরা আছে তো, তারিখ পর আছে, কোনো অসুবিধা নেই। দাদা, শেষ 8 মাসে দেশে বেকারত্বের হার কত? এমনি তো বাড়ছে। নরেন্দ্র মোদীর সরকার যেভাবে চলছে তাতে মানুষের কর্মচ্যুতি বাড়ছে, নতুন চাকরির দরজা বন্ধ হচ্ছে, ফলে বেকারের হার বেড়ে যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার রোজগারের আনুপাতিক হারটা বাড়ছে, অর্থাৎ বেকার বাড়ার গ্রাফটা পশ্চিমবঙ্গে এসে জাতীয় প্রবণতার উল্টো দিকে যাচ্ছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প অর্থনীতির সাফল্য।